বাংলা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রেড সার্কেল। স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 22শে মে 1859 সালে। দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রেড সার্কেল প্রথম প্রকাশিত হয় স্ট্যান্ড ম্যাগাজিনে 1911 মার্চ এবং এপ্রিল সংখ্যায়। আজকের গল্প পাঠে শুভঙ্কর দেবনাথ। শার্লক হোমসের চরিত্রে রিতম, গল্পের সূত্রধার আমি শিউলি। বিরাট স্ক্র্যাপ বুকে নিজের সাম্প্রতিক কীর্তি কাহিনী সাঁটতে সাঁটতে খানিকটা বিরক্ত কণ্ঠেই হোমস বলল, মিসেস ওয়ারেন, আমার সময়ের দাম আছে। খামোখা ভেবে মরছেন না, সেই সাথে আমাকেও ভাবাতে এসেছেন। কিন্তু বাড়িওয়ালি মিসেস ওয়ারেন হাজার হলেও মেয়ে মানুষ, মেয়েলি ধূর্ততার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যি হোমসের এখনো নেই। তিনি অবশেষে বললেন, মিস্টার হোমস, গত বছর আপনি আমার এক ভাড়াটের একটি কেস নিষ্পত্তি করে দিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনার? তার নাম মিস্টার ফেডারেল হবস। আরে সে তো একটা সোজা কেস। হ্যাঁ, সেটা হয়তো আপনার কাছে, কিন্তু ভদ্রলোক আপনার প্রশংসায় এখনো পঞ্চমুখ। মানুষ ধাঁধায় পড়লে কখনো তাকে বিমুখ করেন না। আমিও সেই ধাঁধা নিয়েই ছুটে এসেছি। হোমস যেমন তোষামদে গলে যায়, তেমনি কারো কষ্ট দেখলেও সহ্য করতে পারে না। ডাবল দাওয়াইয়ে কাজ হয়েছে বলতে হবে। সে হাতের কাজ ফেলে রেখে চেয়ারে হেলান দিয়ে বসল, তারপর বলল, আপনার নতুন ভাড়াটের মুখ দেখতে পাচ্ছেন না বলে অস্বস্তিতে মরছেন, এই তো? এর নতুন কি? আমি যদি আপনার ভাড়াটে হতাম, হপ্তার পর হপ্তা আমার মুখও আপনি দেখতে পেতেন না। সেটা আমি অস্বীকার করছি না মিস্টার হোমস, কিন্তু একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের মধ্যে যদি সমানে পায়চারি করে, অথচ একবারও তাকে দেখা যায় না, বাইরে আসা তো দূরের কথা। এবার আপনি বলুন, এসবের পরেও চিন্তা হবে না? এত ভয় কাকে? কি এমন কাণ্ড করেছে যে এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে? আমার স্বামী কাজ নিয়ে বাইরে থাকে, কিন্তু আমাকে তো দিন রাত বাড়িতে থেকে সেই পায়ের আওয়াজ শুনতে হচ্ছে। তাছাড়াও আমার স্বামী এসব বিষয়ে খুব একটা মাথা দেন না, কিন্তু আমাকে তো বাড়িতে একা থাকতে হয়। শান্ত হন মিসেস ওয়ারেন, শান্ত হন। এত ভয় পাচ্ছেন কেন? হোমস খানিকটা ঝুঁকে পড়ে দীর্ঘ শীর্ণ আঙুল দিয়ে মিসেস ওয়ারেনের কাঁধ স্পর্শ করল। উদ্বিগ্ন মানুষকে শান্ত করার এই অদ্ভুত একটা সম্মোহনী শক্তি হোমসের আছে। মিসেস ওয়ারেনও দেখতে দেখতে সহজ হয়ে মুখ থেকে মিলিয়ে গেল ভয়ের রেখা। সোজা হয়ে বসলেন চেয়ারে। আচ্ছা, লোকটা আপনার কাছে 10 দিন আগে থাকা খাওয়া বাবদ 15 দিনের টাকা আগাম দিয়েছে, তাই তো? আগে হ্যাঁ, উপরতলায় একটা বসবার ঘর আর শোবার ঘরের জন্য কত দিতে হবে জানতে চাইল। আমি বললাম হপ্তায় 50 শিলিং। ও বলল হপ্তায় 5 পাউন্ড দেব, কিন্তু আমার শর্ত মতো চলতে হবে। বুঝতে পারছেন, মিস্টার ওয়ারেনের আয় খুব বেশি নয়, আর সেখানে যদি উপরে কিছু পাওয়া যায় তাহলে তো ভালোই। সে কারণে আমি ওনার শর্তটা শুনতে চাইলাম। লোকটা একটা 10 পাউন্ডের নোট বাড়িয়ে দিয়ে বলল 15 দিন অন্তর একটা নোট পাবেন, কিন্তু বাড়ির চাবিটা আমার কাছে রাখতে হবে। দেখুন, প্রথমে ভেবেছিলাম যে মানুষটা টাকা দিতে চাইছে, তার শর্তটাও নিশ্চয়ই শক্তই হবে, কিন্তু শুনে বুঝলাম শর্তটা এমন কিছু আশ্চর্য নয়। কাউকে বিরক্ত করতে চায় না বলে অনেক ভাড়াটেই চাবি কাছে রাখতে চায়। তবে এখনো তো আশ্চর্য হচ্ছেন কেন? হচ্ছে কি আর সাথে,
এই 10 দিনে একবার মাত্র বাড়ির বাইরে গেছে, আর সেটাও সেই রাতেই। তারপর থেকে সারাক্ষণ খালি হেঁটেই চলেছে। আপনি বুঝতে পারছেন আমি কেন ভয় পাচ্ছি? প্রথম রাতে তাহলে বেরিয়েছিল? হ্যাঁ, বেরিয়েছিল। ফিরেছিল মাঝরাতে। আগে থেকে বলে রেখেছিল বলে দরজায় খিল দেওয়া হয়নি। পায়ের আওয়াজ শুনে বুঝলাম ওপরে নিজের ঘরে গিয়ে ঢুকলো। আচ্ছা, খাবার দাবার পৌঁছয় কি করে? সেটা আগে থেকেই বলা আছে। ঘন্টা বাজালে খাবার যেন দরজার সামনে চেয়ারে রেখে আসা হয়, আবার ঘন্টা বাজালে এঁটো বাসন নিয়ে আসা হয়। বিশেষ কিছুর দরকার পড়লে বড় হাতের অক্ষরে এক টুকরো কাগজে লিখে জানিয়ে দেয়। বড় হাতের অক্ষরে? আগে হ্যাঁ, পেন্সিলে লেখে। শুধু শব্দটা তার বেশি নয়। কয়েকটা কাগজ এনেছি আপনাকে দেখানোর জন্য। এটা দেখুন, সোপ। এই দেখুন, এই আরেকটা ম্যাচ। আর এইটা প্রথম দিন সকালে পেয়েছি, ডেইলি গ্যাজেট। প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে কাগজটা পাঠিয়ে দিই। ভারী আশ্চর্য ব্যাপার তো। ফুলস্কেপ কাগজ ছেঁড়া স্লিপগুলো দেখতে দেখতে হোমস খানিকটা আনমনেই কথাটা বলল। তারপর টানা হাতে লেখার না হয় একটা মানে বুঝতে পারলাম, কিন্তু বড় হাতের অক্ষর বসিয়ে লেখা তো একটা ঝামেলা। নিরিবিলিতে থাকারও না হয় একটা কারণ থাকতে পারে, কিন্তু বড় হাতের অক্ষরে লেখার কারণটা তো বুঝতে পারছি না। এ তো বড় অস্বাভাবিক ব্যাপার। ওয়াটসন, কি বুঝলে? হাতের লেখা লুকোতে চায়। কিন্তু কেন ওয়াটসন, কেন? বাড়িওয়ালি তার টানা হাতের লেখা দেখলে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? তার উপর দেখো, অল্প কথার হুকুমগুলো এক একটা হেঁয়ালি। তোমার কথা কিছুই বুঝলাম না। ঠিক কেমন হেয়ালির কথা বলছো? এই দেখো, বেগুনি রঙের শীষ, পেন্সিলটার মুখ মোটা, সেই সাথে ধ্যাবড়া। কাগজটা লেখবার পর এমনভাবে ছেঁড়া হয়েছে যে সোপ শব্দটার কিছুটা ছিঁড়ে গেছে। খুবই অর্থপূর্ণ ব্যাপার। হে, তার মানে বলতে চাইছো লোকটি বেশ হুঁশিয়ার, এই তো? একদম ঠিক ধরেছো মাই ডিয়ার ওয়াটসন। নিশ্চয়ই আঙুলের ছাপটাপ এমন কিছু একটা পড়েছিল যা দেখলে শনাক্তকরণ সহজ হয়ে যেত। মিসেস ওয়ারেন, লোকটা মাঝবয়সী, কালচে আর দাড়িওয়ালা, তাই তো? বয়স কত? ছোকরার বয়স 30-এর বেশি নয়। আচ্ছা, আর কিছু লক্ষণ দেখেছেন? ইংরাজিটা ভালো বললেও উচ্চারণ শুনে বুঝেছি বিদেশি মানুষ। জামা কাপড় পরিপাটি? দারুণ, ভীষণ স্মার্ট। নাম বলেছেন? আগে না। চিঠিপত্র আসে কিংবা কেউ দেখা করতে আসে? কেউ? একদম না। সকালের দিকে ঝাড়পোছ করার জন্য ঝি ঘরে ঢোকে না? না, সব কাজ নিজের হাতে করে। আশ্চর্য, ভারী আশ্চর্য। আচ্ছা, জিনিসপত্র কি আছে সঙ্গে? একটা বাদামি ব্যাগ, মস্ত বড়, আর কিছু না। ঘর থেকে কিছুই কি পাওয়া যায়নি? ব্যাগ থেকে একটা খাম বার করে ঝাড়লেন মিসেস ওয়ান। সেখান থেকে বেরিয়ে এলো দুটো পোড়া দেশলাইয়ের কাঠি এবং একটা পোড়া সিগারেট। আজ সকালে ট্রেতে পেয়েছি। শুনেছি আপনি অনেক ছোটোখাটো জিনিস দেখেও অনেক বড় ব্যাপার ধরতে পারেন, তাই নিয়ে এলাম আপনাকে দেখানোর জন্য। এবার দেখুন এ থেকে আপনি যদি কিছু বুঝতে পারেন। তেমন কিছু তো চোখে পড়ছে না। কাঠিগুলো অল্পই পড়েছে, তার মানে সিগারেট ধরানো হয়েছে। পাইপ বা চুরুট ধরাতে গেলে অর্ধেক কাঠি পুড়ে যায়। কিন্তু এ আবার কি ব্যাপার? ভারী আশ্চর্য তো। পোড়া সিগারেটটা দেখেছো ওয়াটসন? মিসেস ওয়ারেন, লোকটার দাড়ি গোপ আছে বললেন তো? আগে হ্যাঁ। সব গুলিয়ে যাচ্ছে যে সিগারেটের শেষ পর্যন্ত টানা হয়েছে, গোপ তো পুড়ে যাওয়ার কথা। ওয়াটসন, তোমার এমন ছোট্ট গোপেও ছ্যাঁকা লাগতো এইভাবে সিগারেটের শেষ পর্যন্ত ঠোঁটে রেখে দিলে। এইভাবে সিগারেট খেতে পারে যার দাড়ি গোপ কামানো। না না মাই ডিয়ার ওয়াটসন, পিছনে থুতু লেগে রয়েছে। আচ্ছা মিসেস ওয়ারেন, ঘরে দুজন লোক নেই তো? আপনি ঠিক শুনেছেন। আগে না, লোকটা এমনিতে এত কম খায় যে বলবার নয়। আগাম টাকা পেয়েছেন, ভাড়াটে হিসেবেও লোকটা মন্দ নয়, আর একটু সৃষ্টি ছাড়া সে হলেও তো বদ নয়। যতক্ষণ না তাকে কোনো অপরাধী বলে মনে হচ্ছে ততক্ষণ নিরিবিলিতে বিঘ্ন ঘটাতে চাই না।
তবে কেসটা হাতে রাখলাম, নতুন কিছু ঘটলেই এসে বলবেন কিন্তু আমায়। ওয়াটসন, কেসটা বেশ ইন্টারেস্টিং। হয় কারো নিছক বাতিক, না হয় গভীর জলের ব্যাপার। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ থাকে, ঘর ভাড়া নিয়েছে যে, সে নয়। আচ্ছা, তা এমনটা মনে হওয়ার পিছনে কোনো কারণ খুঁজে পেয়েছো নিশ্চয়ই? দেখো ওয়াটসন, সিগারেটের ব্যাপারটা ছাড়াও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে। লোকটা ঘর ভাড়া নিয়েই বেরিয়ে গেল, ফিরল অনেক রাতে, যখন কেউ নেই, কেউ তাকে দেখল না। যে লোক বেরিয়ে গেল সেই লোকই যে ফিরে এলো তার কি প্রমাণ? নিশ্চয়ই তার বদলে অন্য একজন। এমনটা হওয়া নিশ্চয়ই অস্বাভাবিক নয়। আর একটা ব্যাপার হলো, প্রথমজন ইংরেজি ভালো বলে, কিন্তু দ্বিতীয়জন ইংরেজিতে কাঁচা বলেই MATCHES না লিখে MATCH লিখেছে। কেন জানো? MATCH শব্দটা ডিকশনারি দেখে লিখেছে বলে ডিকশনারিতে শব্দটার বিশেষ্য আছে, বহু বচন নেই। কাটছাঁট কথায় হুকুম চালানোর একটাই কারণ, আর সেটা হলো ইংরেজি ভাষার উপর দখল না থাকা। আর এইসব কারণেই আমার দৃঢ় বিশ্বাস ভাড়াটে পালিয়ে গিয়েছে মিসেস ওয়ারেনের বাড়িতে। সে তো বুঝলাম, কিন্তু উদ্দেশ্যটা কি? সেইটাই তো সমস্যা ওয়াটসন, সেইটাই তো সমস্যা। তদন্ত চালানোর পথ এখন একটাই। কথাটা বলতে বলতে হোমস দেখি তাক থেকে একটা মোটা জাবদা খাতা নামালো। নানান কাগজ থেকে হারানো প্রাপ্তি, নিরুদ্দেশের অদ্ভুত অদ্ভুত সব খবর কেটে কেটে দিনের পর দিন খাতায় সেটে রাখা ওর বরাবরের অভ্যেস। একটার পর একটা খবর পড়ে টিপ্পনি কেটে চলল আমাদের হোমস। একটু পরেই চোখ আটকে গেল একটা খবরে। ওয়াটসন, মনে হচ্ছে এই খবরটাই খুঁজছি। শোনো, ধৈর্য ধরো, যোগাযোগের কোনো উপায় বার করবই। ততদিন এইখানে চোখ রাখো। জি, রহস্যজনক ভাড়াটে মিসেস ওয়ারেনের বাড়িতে ওঠার 2 দিন পরের বিজ্ঞাপন। লোকটা তাহলে ইংরেজি ভালো লিখতে না পারলেও পড়তে পারে। 3 দিন পরে দেখো আবার একটা বিজ্ঞাপন, কাজের ব্যবস্থা হচ্ছে, ধৈর্য ধরো, মেঘ কেটে যাবে। এখানেও সেই জি। 7 দিন আর খবর নেই। তারপর এই বিজ্ঞাপনটা দেখছি অনেক স্পষ্ট। রাস্তা পরিষ্কার হচ্ছে, সুযোগ পেলে সংযোগ পেলে সংকেত করব। নিশানা সংকেত মনে রেখো, একটা A, 2 B ইত্যাদি। শিগগির খবর দেব। আবারও সেই জি। এটা হলো গতকালের কাগজের বিজ্ঞাপন। আজ আর কোনো বিজ্ঞাপন নেই ওয়াটসন। ওয়াটসন, এবার একটু সবুর করলেই ব্যাপারটা অনেক বোধগম্য হবে। হলো তাই। সকালবেলা দেখলাম আগুনের দিকে পিঠ ফিরিয়ে তাকিয়ে বেশ সন্তোষ উজ্জ্বল মুখে হাসি ভরা চোখে দাঁড়িয়ে আছে শার্লক হোমস। টেবিল থেকে সেই দিনে খবরের কাগজটা তুলে নিয়ে বলল, এসো এসো মাই ডিয়ার ওয়াটসন, দেখো দেখো, ঠিক যা ভেবেছিলাম। উঁচু লাল বাড়ি, সামনের দিকটা সাদা পাথর, 4 তলা, দ্বিতীয় জানলা ছেড়ে। সন্ধ্যের পর এখানেও আবার সেই জি। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে জল কোন দিকে গড়াচ্ছে। সকালের ব্রেকফাস্টটা সেরেই ভাবছি মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে একটু দেখা করে আসবো। বলতে না বলতেই ভদ্রমহিলা নিজেই এসে হাজির। আরে মিসেস ওয়ারেন যে, সাত সকালে কি খবর নিয়ে এলেন? ভদ্রমহিলাকে দেখে সাংঘাতিক নতুন কিছু যে হয়েছে এটা বুঝতে পারলাম। বিপুল উদ্যমে ধূমকেতুর মতো সাঁ করে এসে আমাদের সামনে দাঁড়ালেন মিসেস ওয়ারেন। মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ না করে কিছু করব না বলেই ছুটে এলাম, কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। আমার বুড়ো স্বামীকে যারা ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার ওয়ারেনকে ছুঁড়ে ফেলে দিয়েছে? খুব খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। কে করেছে? আজ সকাল 7টা নাগাদ তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি থেকে বেরোতে বেরোতেই হঠাৎ রাস্তায় 2 লোক পিছন থেকে এসে ঝপাং করে একটা কোট মাথায় ছুঁড়ে দিয়ে সব শুদ্ধ চাপটে তুলে ফেলে পিছনের একটা গাড়িতে। ঘণ্টাখানেক পরে ফেলে দেয় রাস্তায়। তিনি তখনও ঠক ঠক করে কাঁপছেন, গাড়িটা পর্যন্ত দেখেননি।
দেখেন কি হ্যামস্টেড হিদের ফুটপাতে পড়ে আছেন। বাসে করে বাড়ি ফিরেছেন, সোফায় শুয়ে এখনো কাঁপছেন তিনি। লোকগুলোর চেহারা দেখেছেন? কথা বলতে শুনেছেন? না, ওর তখন মাথা ঘুরছিল। শুধু মনে আছে ঠিক যেন ম্যাজিক দেখানোর মতো তুলে নিয়ে গেল রাস্তা থেকে, আবার ম্যাজিক দেখানোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে গেল রাস্তায়। 2 কি 3 লোক ছিল বোধহয়। তার মানে আপনার ধারণা এই ব্যাপারে আপনার ভাড়াটে জড়িত, তাই তো? তাছাড়া আর কে হতে পারে মিস্টার হোমস? 15 বছর এ বাড়িতে রয়েছি, কখনো এমন কাণ্ড ঘটেনি। যথেষ্ট হয়েছে, আর টাকা না, টাকা সব নয়। আজকেই ওকে বিদায় করব বাড়ি থেকে। এতটা তাড়াহুড়ো করবেন না মিসেস ওয়ারেন, ধৈর্য ধরুন। সকাল 7টার কুয়াশায় আততায়ীরা ভুল করে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে বলে ভুল বুঝতে পেরে ফেলে দিয়ে গেছে। কাজেই আসল বিপদটা আপনার ভাড়াটের। ভুল যদি না হতো, ভাড়াটের যে কি দশা হতো আমি ভেবে পাচ্ছি না। তাহলে আমি কি করব মিস্টার হোমস? মিসেস ওয়ারেন, আপনার এই ভাড়াটের মুখশ্রী দেখতে আমার বড় ইচ্ছে করছে। কিন্তু তার জন্য তো দরজা ভাঙতে হবে। দরজা না ভাঙলে ঢুকবেন কি করে? খাবারের ট্রে দরজার সামনে বসিয়ে সিঁড়ি বেয়ে যখন নেমে যাই, তালা খোলার আওয়াজ পাই তখন, তার আগে নয়। ট্রেটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসতে হয়তো, তখনই না হয় দেখে নেব। কিন্তু তার জন্য কোথাও লুকিয়ে থাকতে হবে আমাদের। বেশ, তো সে ব্যবস্থা হয়ে যাবে। দরজার উল্টো দিকে একটা মাচা ঘর আছে, আমি একটা আয়না বসিয়ে রাখবো ভেতরে। আপনারা ঘাপটি মেরে থাকবেন দরজার আড়ালে। চমৎকার! দুপুরের খাবারটা কখন খায় লোকটা? মানে আপনি কোন সময় সেটা রেখে আসেন? 1টা নাগাদ। ঠিক ঠিক ওই সময় আমি আসছি। আমি আর আমার এই বন্ধুটি সেখানে লুকিয়ে থাকবো। কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। কিছুটা নিশ্চিন্ত হলাম মিস্টার হোমস। তাহলে এখন আমি উঠি। সাড়ে 12টা নাগাদ আমরা ব্রিটিশ মিউজিয়ামের কাছে গ্রেট ওরমে স্ট্রিটে পৌঁছলাম। মিসেস ওয়ারেনের বাড়িটা বেশ উঁচু, হলদি ইট দিয়ে তৈরি। রাস্তার কোণে ওয়ে স্ট্রিটের আবাসিক ফ্ল্যাট বাড়িগুলো চোখে পড়ার মতো। একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে খুক খুক করে হেসে উঠল হোমস। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে এমনভাবে ঠেলে সামনে এসেছে যে চোখে না পড়লেই নয়। ওয়াটসন, দেখেছ? উঁচু লাল বাড়ি, সামনেটা পাথর দিয়ে তৈরি। বিজ্ঞাপনের সংকেতের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা জানলাতে ঘর ভাড়ার নোটিশও ঝুলছে দেখছি। অর্থাৎ একটা খালি ফ্ল্যাটে ঢোকবার ব্যবস্থা করে ফেলেছে স্যাঙাত। এই যে মিসেস ওয়ারেন, বলুন কোথায় যেতে হবে? বুটজোড়া নিচের চাতালে খুলে রেখে উপরে চলে আসুন, সব ব্যবস্থা করে রেখেছি। ওনার কথা মতো আমরা উপরে উঠে গেলাম। লুকিয়ে দেখার পক্ষে জায়গাটা খাসা। আয়নাটা এমনভাবে বসানো রয়েছে যে অন্ধকারে গা ঢেকে বসে থাকে উল্টো দিকের দরজাটা একেবারে স্পষ্ট দেখা যায়। যথাস্থানে বসলাম। মিসেস ওয়ারেন বিদায় নিলেন এবং সঙ্গে সঙ্গে অনেক দূরে শুনলাম ঘণ্টার ধ্বনির ক্ষীণ শব্দ। খাবার তলব করছে। সত্যি রহস্যময় ভাড়াটে বটে। একটু পরেই ট্রে নিয়ে আবারও উপরে উঠে এলেন মিসেস ওয়ারেন। দরজার সামনে চেয়ারের উপর রেখে নেমে গেলেন সিঁড়ি বেয়ে। দরজার কোণে সিঁড়ি থাকা আয়নার মধ্যে দিয়ে চেয়ে রইলাম বন্ধ দরজার প্রতিবিম্বর দিকে। হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর ক্যাঁচ ক্যাঁচ শব্দ। ঘুরে গেল হাতল। ঈষৎ ফাঁক হলো পাল্লা এবং একজোড়া সরু হাত ঝপ করে চেয়ার থেকে তুলে নিয়ে গেল ট্রেটা। এক মুহূর্ত পরেই খালি ট্রেটা বসিয়ে দেওয়া হলো চেয়ারে এবং চকিতের জন্য দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর কালচে ভয়ার্ত মুখ কটমট করে চেয়ে আছে মাজা ঘরের দিকে, অল্প ফাঁক করা দরজার পানে। পর মুহূর্তে সশব্দে বন্ধ হয়ে গেল দরজা। ঘুরে গেল চাবি এবং নিস্তব্ধ হলো সম্পূর্ণ বাড়ি।
আমার গা টিপে দিয়ে মাচা ঘর ছেড়ে বেরিয়ে এলো হোমস, পিছনে আমি। নিচে নেমে মিসেস ওয়ারেনকে বললেন, রাতে আবার একবার আসবো। এসো ওয়াটসন, বাড়ি গিয়ে কেসটা নিয়ে কথা বলা যাক। বেকার স্ট্রিটে ফিরে ইজি চেয়ারে বসলো হোমস। বলল, ওয়াটসন, আমার অনুমানই শেষ পর্যন্ত সত্যি হলো। ভাড়াটে বদল হয়েছে, কিন্তু বদলি ভাড়াটে যে একজন মহিলা এবং নিতান্ত সাধারণ মহিলা নয় সেটা আগে আঁচ করতে পারিনি। হোমস, মহিলাটি কিন্তু আমাদের দেখেছে। আমাদের দেখেছে কিনা বলতে পারবো না, তবে আঁতকে ওঠার মতো কিছু একটা দেখেছে। ব্যাপারটা এবার বুঝেছ? সাংঘাতিক কোনো বিপদের ভয়ে লন্ডনে পালিয়ে এসেছে একটি দম্পতি। স্বামীর অন্য কাজ থাকায় দিনরাত বউকে আগলানো সম্ভব নয়, তাই তাকে নিজের জন্য ঘর ভাড়া করে লুকিয়ে রেখে দিল। আর এমনভাবে রাখলো যে বাড়িওয়ালি পর্যন্ত জানতে পারল না যে কে রয়েছে বাড়িতে। দেখা সাক্ষাৎ সম্ভব নয়, পাছে শত্রুরা পিছু নিয়ে বউকে ধরে ফেলে। সোজাসুজি চিঠি লেখাও সম্ভব নয়, তাই খবরে কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলম মারফত খবর পাঠানো শুরু করল। স্ত্রীটি মেয়েলি হাতের লেখা গোপন করবার জন্য কাগজের টুকরোয় বড় হাতের অক্ষরে চাহিদা লিখে রেখে দিতে লাগলো বাইরের চেয়ারে। কিন্তু এত লুকোচুরি কিসের জন্য সেটা বুঝতে পারছো? ওয়াটসন, তুমি চিরকালই বড় কাঠখোট্টা ভাবে প্র্যাকটিক্যাল। আসল পয়েন্টে হাত দিয়েছ তুমি, ঠিক কথা। এত লুকোচুরি কিসের জন্যে? প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়ই। সেই জন্য ভুল করে মিস্টার ওয়ারেনের ওপর হামলা করেছে। কিন্তু মজা হচ্ছে এই যে মিস্টার ওয়ারেনকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নিজেরাও কিন্তু এখনো জানে না ভাড়াটে বদল হয়ে গিয়েছে। ভারী জটিল, ভারী অদ্ভুত কেস ওয়াটসন। কিন্তু এ কেসে আর এগিয়ে কি তোমার কোনো লাভ আছে? ভায়া, ডাক্তারি শেখবার পর নতুন কেস পেলেই কি তুমি হুমড়ি খেয়ে পড়তে দক্ষিণার আশায় শুধু? মোটেই না, শেখবার জন্য করেছিলাম। আমিও এই কেসে লেগে থাকতে চাই শেখবার জন্যে। যশ চাই না, অর্থ চাই না, শুধু চাই শিখতে। এই কেসে শিখে নেবার মতো অনেক কিছু আছে ওয়াটসন। সন্ধ্যা হলো। হোমস আর আমি হাজির হলাম মিসেস ওয়ারেনের বাড়িতে। অন্ধকার বসবার ঘরে বসে দেখলাম অনেক উঁচুতে উপরতলার ফ্ল্যাট বাড়ির জানলায় টিম টিম করে জ্বলছে একটা মৃদু আলো। শ্বাসেতে শীর্ণ ব্যগ্র মুখ চেপে ফিস ফিস করে হোমস বলছে, ওয়াটসন, ঘরে একজন পুরুষ রয়েছে, ছায়া দেখতে পাচ্ছি। ওই তো আবার দেখা যাচ্ছে, হাতে একটা মোমবাতি রয়েছে। জানলা দিয়ে দেখছে এ বাড়ির ওপর তলায় ভদ্রমহিলা ওদিকে তাকিয়ে আছে কিনা। এবার আলোর নিশানা শুরু করেছে। ওয়াটসন, বার্তাটা তুমিও লেখো, পরে দুজনে মিলিয়ে নেব। একটা ফ্ল্যাশ, আবার ফ্ল্যাশ হচ্ছে। কবার গুনলে? হ্যাঁ, 20 বার। তার মানে টি মনে বুঝলাম না। আরেকটা টি। দ্বিতীয় শব্দ শুরু করেছে নিশ্চয়ই। TANTA। ব্যাস, আর ফ্ল্যাশ নেই। কি বুঝলো ওয়াটসন? ATTENTA শব্দের কোনো মানে হয়? আবার শুরু করছে ফ্ল্যাশ। আরে একই শব্দ বারবার ফ্ল্যাশ করছে কেন? ATTENTA। ওয়াটসন, এ তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার। ওই তো আবারও সেই একই শব্দ, ATTENTA। পরপর 3 বার ATTENTA। আর কবার? ATTENTA আর কবার বলবে বুঝছি না। সরে গেল জানলা থেকে ওয়াটসন। কি বুঝলে বলো তো? ও মাই গড ওয়াটসন, মাই ডিয়ার ওয়াটসন, সংকেতটা খুব একটা জটিল নয়। ইটালিয়ান শব্দ। এ লেখা হয়েছে, স্ত্রীলোককে উদ্দেশ্য করা হচ্ছে। সাবধান, বুঝলে? সাবধান। হ্যাঁ, ঠিক ধরেছে মনে হচ্ছে। খুব সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে বলেই পরপর 3 বার হুঁশিয়ার করা হলো ভদ্রমহিলাকে। আরে লোকটা যে আবার জানলায় এসেছে। আমি মাথা খানিকটা উঁচু করে দেখলাম ঝুঁকে পড়ে জানলার সামনে এসে দাঁড়িয়েছে একটি ছায়ামূর্তি। শিখা নেড়ে নেড়ে দ্রুত নিশানা করছে এ বাড়ির দিকে। খুব দ্রুত মোমবাতি নাড়ছে।
এতটাই জোরে যে লিখতেও সময় পাচ্ছি না। বেরি কালো, বেরি কালো, সেটা আবার কি বলছেন? বিপদ, বিপদ, তাই না? আরে হ্যাঁ, এ তো বিপদের সংকেত। আবার শুরু করছে, বেরি আলে গেল, নিভে গেল কেন? আচমকা অন্ধকার হয়ে গেল আলোকিত জানলা। শব্দহীন আর্তচিৎকারে যেন কণ্ঠ রোধ করে দেওয়া হলো মধ্যপথে। জানলার সামনে থেকে লাফ দিয়ে নেমে এলো হোমস। ওয়াটসন, ওয়াটসন, আর তো এই জিনিস চুপচাপ দেখা যায় না। সাংঘাতিক কিছু একটা ঘটেছে ওই ঘরে, নইলে আলোর সংকেত মাঝপথে বন্ধ হয়ে গেল কেন? চলো যাই স্কটল্যান্ড ইয়ার্ডে, তার আগে নিজের চোখে দেখবো কি ঘটেছে ওই ঘরে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম রাস্তায়। ঘাড় ফিরিয়ে দেখলাম মিসেস ওয়ারেনের বাড়ির উপর তলায় জানলায় একটি মহিলার মুখ কাঠ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে আচমকা বন্ধ হয়ে যাওয়া আলোকবার্তা আবার দেখবার আশায় তাকিয়ে আছে সামনের বাড়ির দিকে। ওয়ে স্ট্রিটের ফ্ল্যাট বাড়ির দরজার সামনে আসতেই রেলিং হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা গ্রেট কোট পরা মনুষ্য মূর্তিটি সবিস্ময়ে বলে উঠল, আরে হোমস যে। গ্রেগসন নাকি? তুমি কি মনে করে? তার আগে বলুন আপনি কি মনে করে? একই ধান্দায়। আমি দেখেছিলাম জানলায় আলোর সংকেত। সংকেত? ওই জানলাটায় আলো নেড়ে খবর পাঠানো হচ্ছিল, হঠাৎ গেল থেমে। তাই দেখতে যাচ্ছিলাম ব্যাপারটা, কিন্তু তুমি হঠাৎ স্বয়ং হাজির। দাঁড়ান দাঁড়ান। উত্তেজনায় খানিকটা লাফিয়ে উঠল গ্রেগসন। তুমি কার কথা বলছো? তাহলেই দেখুন, আপনাকে আমি টেক্কা মারতে পারি। বলেই ফুটপাতের পাথরে সজোরে ছুরি ঠুকলো গ্রেগসন। অমনি রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা 4 চাকার ঘোড়ার গাড়ি থেকে চাবুক হাতে নেমে এলো এক গাড়োয়ান। আসুন মিস্টার শার্লক হোমস, আলাপ করিয়ে দিই। ইনি পিনকার্টনস, আমেরিকান এজেন্সির মিস্টার লেভারটন। লং আইল্যান্ড গুহা রহস্যের সেই নায়ক। কি সৌভাগ্য আমার। মিস্টার হোমস, গর্জিয়ান্নাকে যদি ধরতে পারি। রক্তবৃত্তের গর্জিয়ান্না? রক্তবৃত্তের গর্জিয়ান্না বলেন কি? ইউরোপেও গর্জিয়ান্না এত বিখ্যাত জানা ছিল না। আমেরিকায় তো একে সবাই চেনে, 50টা খুনের নায়ক, অথচ টিকি পর্যন্ত ছুঁতে পারছি না। নিউ ইয়র্ক থেকে পিছু নিয়ে লন্ডনে এসে 7 দিন ধরে ওঁত পেতে আছি কোনো একটা অছিলায় বাছাধনকে খাঁচায় পোড়ার জন্যে। পেছন পেছন এসেছি আমি আর গ্রেগসন। শয়তানটা উঠেছে ওই বাড়িটায়, বেরোনোর পথ একটাই, এবার আর চোখে ধুলো দিতে পারবে না। 3টে লোক এখনই বেরিয়ে গেল বটে, কিন্তু ওদের মধ্যে গর্জিয়ান্না ছিল না। মিস্টার হোমস, এ ব্যাপারে আরও খবর রাখেন মনে হচ্ছে। এইমাত্র আলোর সংকেতের কি সব কথা বলছিলেন? সংক্ষেপে হোমস সবটাই বলল। সবটা শুনে শক ক্ষোভে আমেরিকান ডিটেকটিভ বলল, তার মানে ও জেনে ফেলেছে আমরা পিছু নিয়েছি। এ কথা কেন বললেন? আলো নেড়ে দলের লোকেদের খবর পাঠাচ্ছিল, আর তখনই হঠাৎ দেখেছে আমরা ওঁত পেতে রয়েছি নিচে, তাই খবর আর শেষ করেনি। কিন্তু এখন কি করা উচিত মিস্টার হোমস, আপনার কি মনে হয়? হানা দেবো উপরে, আর সেটাও একসঙ্গে। কিন্তু অ্যারেস্ট করার মতো সমন তো আনিনি। সে দায়িত্ব আমার, চলুন। গ্রেগসনের মাথায় বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু মনে সাহসের অভাব নেই। চরম বিপদের সামনে নিজেই এগিয়ে গেল সবার আগে। আমেরিকান ডিটেকটিভকে কিছুতেই উঠতে দিল না নিজের আগে। লন্ডনে বিপদের মোকাবিলা করুক লন্ডন ডিটেকটিভ, আমেরিকানকে সে সুযোগ দিতে সে রাজি নয়। 3 তলায় বাঁ হাতের ফ্ল্যাটের দরজা খোলা দেখে গ্রেগসন ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে অখণ্ড নৈঃশব্দ এবং খুটখুটে অন্ধকার শুধুমাত্র বিরাজ করছে। আমি দেশলাই চালিয়ে ধরিয়ে দিলাম গ্রেগসনের লণ্ঠন। পলতের শিখা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যেতে বিস্ময়ে শ্বাস টানলাম 3 জনে। কার্পেটহীন মেঝের ওপর টাটকা রক্তের ধারা, রক্তমাখা পদচিহ্ন আমাদের দিকে এগিয়ে এসে গিয়ে ঢুকেছে ভেতরের একটা ঘরে। দরজাটা বন্ধ। ঠেলে খুলে দিয়ে লণ্ঠনটা মাথার উপর তুলে ধরল, যাতে আমরা সবাই দেখতে পাই ঘরের দৃশ্য। এবং দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। দেখলাম শূন্য ঘরের ঠিক মাঝখানে সাদা কাঠের মেঝেতে মুখ কুচড়ে থই থই রক্তের মধ্যে বিভৎসভাবে লুণ্ঠিত একজন
বিরাট আকায় দাড়ি গোঁফ কামানো পুরুষ মানুষ, দু হাঁটু মুড়ে দুহাত সামনে ছড়িয়ে নিঃসীম যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যে বস্তুটির মরণ মারে সেটা তখনও চওড়া বাদামি রং নিয়ে আমূল ঢুকে রয়েছে গলারে ভোঁড় ভোঁড়। কেবল সাদা বাঁটটুকু অত্যন্ত ধারালো হিলহিলে পাতলা একটা ছোঁড়ার মতো বেরিয়ে রয়েছে। হাতের কাছে পড়ে একটা কালো দস্তানা আর একটা ভীষণ দর্শন মোষের শিঙের হাতলওয়ালা দুদিক ধারালো ছুরি। আমেরিকান ডিটেকটিভ তো লাফিয়ে উঠলেন সেই দৃশ্য দেখে। ও মাই গড, এ যে স্বয়ং ব্ল্যাক গর্জিয়ান না? আমাদের আগেই কেউ কারবার শেষ করে গেছে দেখছি। মিস্টার হোমস, এই দেখুন জানালার সামনে মোমবাতি। আরে আরে ওটা কি করছেন? হোমস মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ নাড়ল, তারপর উঁকি মেরে বাইরেটা দেখে নিয়ে ফোঁ দিয়ে মোমবাতি নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ওতেই কাজ হবে। আচ্ছা, নিচে দাঁড়িয়ে 3টে লোককে বেরিয়ে যেতে দেখেছিলেন বললেন না? ভালো করে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। একজনের গালে কালো দাড়ি ছিল কি? মাঝারি সাইজ, বয়স 30, কালচে মুখ। হ্যাঁ হ্যাঁ ছিল। সবশেষে সেই তো আমার পাশ দিয়ে গেল। কোনটা সেই করেছে? দেখতে কি রকম বললেন? পায়ের ছাপটা মেঝেতেই দেখে নিন, ওই যথেষ্ট। এবার লেগে পড়ুন। ওতে খুব একটা সুবিধা হবে না মিস্টার হোমস। লন্ডনের লক্ষ লক্ষ লোকের মধ্যে ওই চেহারার মানুষ খুঁজে পাওয়া খড়ের গাদায় সূচ খুঁজে পাওয়ার মোটেই না। সেই জন্যই তো ভদ্রমহিলাকে ডেকে আনলাম। কথাটা শুনে চমকে সবাই তাকালাম দরজার দিকে। চৌখাটে দাঁড়িয়ে এক দীর্ঘাঙ্গী সুন্দরী ব্লুমসবেরি সেই রহস্যময় ভাড়াটে দুই চোখে অসীম ভয়ার্থী নিয়ে চেয়ে আছে মেঝে রক্ত হ্রদে লুণ্ঠিত মৃতদেহটির দিকে। সম্মোহিতর মতো বিবর্ণ মুখে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে সেদিকেই। পরক্ষণেই বিলাপধ্বনির মতো বিড়বিড় করতে লাগলো, টিওমিও টিওমিও ওকেও শেষে খুন করলে? তারপরেই সব নিঃশ্বাস টেনে দুহাত মাথার উপর তুলে তাথই তাথই নাচ আরম্ভ করে দিল ঘরময়। সেই সঙ্গে সে কি উল্লাস, সে কি চিৎকার! হাততালি দিয়ে আর অনর্গল ইটালিয়ান শব্দের টুপড়ি ছুটিয়ে ঘরময় নেচে নেচে বেড়াতে লাগলো সেই রহস্যময় রূপসী। আমি হতবাক, স্তম্ভিত, শঙ্কিত হলাম এরকম একটা বিকট দৃশ্যের সামনে পড়ে। এই ধরনের উন্মুক্ত নৃত্য দেখে আচমকা নাচ থামিয়ে জিজ্ঞাসু চোখে আমাদের দিকে তাকালো রূপসী। আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পুলিশ। গুইসেপ্পি গর্জিয়ানাকে তাহলে আপনারাই খতম করেছেন, তাই না? আপনি ঠিকই ধরেছেন, আমরা পুলিশই। কিন্তু কিন্তু জেনারো কোথায়? অন্ধকার কোণগুলোয় একবার চোখ বুড়িয়ে নিল এলমি। সে যে আমার স্বামী, জেনারো লুক্কা, আর আমি এমিলি লুক্কা। নিউ ইয়র্ক থেকে এখানে পালিয়ে এসেছি একসঙ্গে, ওই কালো কুত্তার ভয়ে। বাট সে গেল কোথায়? এই তো জাস্ট একটু আগেই জানলা থেকে ডাকলো আমাকে। ডাক শুনেই তো আমি ছুটতে ছুটতে আসছি। ম্যাডাম, আমি ডেকেছি আপনাকে। আপনি ডেকেছেন? আপনি কি করে ডাকবেন? আপনার সংকেত আমি ধরে ফেলেছিলাম বলে। এখানে আপনার থাকাটা দরকার ছিল বলেই শুধু ভিনি শব্দটা ফ্ল্যাশ করেছিলাম, আর দেখি দৌড়ে এসেছেন। কিন্তু হঠাৎ থমকে গেল এলমি। গর্ব আর উল্লাস ফেটে পড়ে চোখের তারায় তারায় তার। বুঝেছি। ঝড়ঝায়, আপদে বিপদে, শোকে দুঃখে যে মানুষটা এতদিন আমাকে আগলে রেখে দিয়েছে, এটা তারই কাণ্ড। নিজের হাতে শয়তানের রাজা, পিশাচের শিরোমণি গুইসেপ্পি গর্জিয়ানাকে খুন করেছে তার নিজের হাতে। জেনারো কত সৌভাগ্য করলে
তোমার মতো পুরুষের স্ত্রী হওয়া যায়। কিন্তু ভাবাবেশের ধার দিয়েও গেল না কাঠখোট্টা গ্র্যাগসন। ভদ্রমহিলা যেন নেহাতি একটা নটিং হিল চাহাবাজ, ঠিক সেইভাবে বাহুতে হাত রেখে নীরস কণ্ঠে বলল, আপনি কে ঠিক ধরতে পারছি না, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে আপনার এখন থানায় যাওয়া দরকার। একটু দাঁড়াও গ্রেগসন ম্যাডাম, খুন করার অপরাধে আপনার স্বামীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আপনি যদি মনে করেন কু উদ্দেশ্যে খুনটা উনি করেননি, তাহলে যা জানেন তা বলুন, তাতে আপনার স্বামীর ভালো হবে। গর্জিয়ানাই যখন খতম হয়ে গেল, তখন দুনিয়ার কেউ আমার স্বামীর চুলও স্পর্শ করতে পারবে না। ওকে খুন করার জন্য পৃথিবীর কোনো আদালতেই তার সাজা হবে না। তাহলে এই ঘরের দরজা বন্ধ করে লাশ যেমন তেমনই ফেলে রেখে চলুন। এই ভদ্রমহিলাকে নিয়ে ওর ঘরে গিয়ে গল্পটা শোনা যাক। আধ ঘন্টা পরে সিগনোরা লুক্কার ঘরে বসে হত্যাশ্চর্য যে কাহিনী শুনলাম তা এখানে হুবহু লিখছি, তারই জবানবন্দিতে। ভাষাটা কেবল মেজে ঘষে দিতে হলো, কেননা ভদ্রমহিলার ভাঙা ভাঙা ইংরেজি হয়তো অনেকেই বুঝবেন না, ব্যাকরণেও ভুল ছিল বিস্তর। যাকে শুনুন। নেপলসের কাছে পেসিলিপ্পোতে আমার জন্ম। আমার বাবা অগাস্টাস বেরিলি, ওখানকার উকিল। জেনারও তার চাকরি করত। ওর রূপ ছিল, প্রাণশক্তি ছিল, কিন্তু টাকা ছিল না, সামাজিক প্রতিষ্ঠাও ছিল না। আমি ভালোবাসলাম ওর যা ছিল তার জন্য। বাবা বিয়েতে রাজি হলেন না, ওর যা নেই তার জন্য। ঠিক করলাম দুজনে পালিয়ে যাব। গয়নাগাটি বিক্রি করে সেই টাকায় 4 বছর আগে আমেরিকায় গিয়ে সুখের সংসার পাতলাম। বিয়ে করেছিলাম আগেই, প্যারিসে। প্রথম থেকেই কপাল খুলে গেল আমাদের। ক্যাস্টালট্টি অ্যান্ড জাম্বিয়া কোম্পানিতে ক্ষমতাশালী অংশীদার টিটো ক্যাস্টালট্টিকে একবার কিছু গুন্ডা বদমাইশদের খপ্পর থেকে বাঁচায় আমার স্বামী। ক্যাস্টালট্টি নিজেও ইটালিয়ান, বিয়ে থা করেননি। কোম্পানির একমাত্র কার্যক্ষম অংশীদার বলতে তিনি জাম্বিয়া বিছানা ছেড়ে নড়তে পারতেন না। উপকার ভুলতে না পেরে আমার স্বামীকে ক্যাস্টালট্টি নিজের ফার্মে বড় একটা চাকরি দিলেন। ব্রুকলিনে নিজের বাড়িতে থাকতে দিলেন। নিজের ছেলের মতো ওকে দেখতে লাগলেন। এবং বেশ বুঝলাম ওর সব সম্পত্তি শেষ পর্যন্ত আমাদের লিখে দেবেন। এরপরেই আমাদের কপাল পুড়ল। একদিন কাজের থেকে জোনারো বাড়ি ফিরল দানবের মতো বিরাট একটা লোককে সঙ্গে নিয়ে। পসিলি পেপার মানুষ সে, নাম গর্জিয়ান্না। সব কিছুই তার দানবিক। কথা বললে মনে হয় বাজ ডাকছে, হাত পা নাড়লে মনে হয় গদা ঘোরাচ্ছে। এরকম হাড় বজ্জাত মানুষ আমি আগে দেখিনি। লাশটা আপনারাও দেখেছেন, বাড়িয়ে যে বলছি না নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু ওই রাক্ষসটার কথার মধ্যে যেন জাদু ছিল। ঠায় বসে শুনতে হতো, ওঠা যেত না। এক লহমার মধ্যেই মনে হতো যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। প্রাণটা নির্ভর করছে তার খেয়াল খুশির ওপরে। জেনারো কাঠ হয়ে বসে তার বকবকানি শুনত। লোকটা ঘন ঘন আসতো, মুখ দেখে বুঝতাম আমার মতো জেনারও তাকে 2 চোখে দেখতে পারত না। তবুও চুপ করে বসে কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, কখনো ছাইপাশ বক্তৃতা শুনত। প্রথমে ভাবতাম জেনারো ওকে অন্তর থেকে ঘৃণা করে। তারপর ওর মুখের চেহারা দেখে আসল কারণটা ধরতে পারলাম। জেনারো ওকে সাংঘাতিক ভয় করে।
একটা চাপা গোপন মারাত্মক আতঙ্কের ভেতরে সিটিয়ে রয়েছে। সেই রাত্রেই ওকে 2 হাতে ধরে বললাম, সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে বলতে হবে গর্জিয়ানাকে তার এত ভয় কেন। জোনারও তখন সবটা খুলে বলল। সবকিছু শুনে ভয়ে হিম হয়ে গেলাম আমি। একটা সময় এসেছিল জোনারোর জীবনে যখন সংসারে তার বন্ধু বলতে কেউ ছিল না। নিজের প্রচণ্ডতায় দাপাদাপি করে বেরিয়েছে সমাজে। তখন সেই পাগল অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিউপলিটন সোসাইটিতে নাম লেখায়। এটা হলো কুখ্যাত সেই রেড সার্কেল রক্তবৃত্ত সমিতি। এই সমিতিতে শপথ নিয়ে যে ঢোকে, জীবন নিয়ে সে আর বেরোতে পারে না। আমেরিকায় পালিয়ে এসে জোনারো ভেবেছিল হয়তো বেঁচে গেছে, কিন্তু কবজি পর্যন্ত মানুষের রক্তে লাল করেছে যে সেই গর্জিয়ানাও ইটালিয়ান পুলিশের ভয়ে আমেরিকায় পালিয়ে আসে। এখানে এসে সমিতির একটা শাখার পতনও করল। তারপর একদিন রাস্তায় জোনারো দেখল সেই সাক্ষাৎ মৃত্যুকে। সে এলো আমাদের বাড়িতে। এখানেও একটা গুপ্তচক্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমন ধরিয়েছিল জোনারোকে। বিশেষ দিনে প্রতিষ্ঠিত হবে রেড সার্কেলের নতুন শাখা, মানে নতুন করে আরম্ভ হবে রক্তারক্তি কাণ্ড। কিন্তু এর চাইতেও বড় বিপদ তখনও বাকি ছিল। লক্ষ্য করেছিলাম, সন্ধ্যের দিকে বাড়ি এসে জেনারোর সঙ্গে ফালতু কথা বলে গেলেও গর্জিয়ানার রাক্ষসের চোখের দৃষ্টি থাকত আমার দিকে। একদিন যা হবার তা হয়ে গেল। জেনারো বাড়িতে ফেরার আগেই গর্জিয়ানা বাড়িতে এলো। আমাকে কোণঠাসা করে বলল ওর সঙ্গে পালিয়ে যেতে। ঠিক সেই সময় জেনারো ঘরে ঢুকল। প্রচণ্ড রেগে পাগল হয়ে গিয়ে মারতে মারতে গর্জিয়ানাকে বের করে দিল বাড়ি থেকে। সেই থেকেই সেই শয়তান আর আমাদের বাড়িতে ঢোকেনি। কদিন পরেই মিটিং হলো রেড সার্কেলের। মুখ অন্ধকার করে বাড়িতে ফিরল জেনারো। সর্বনাশ হয়েছে। আমাদের পরম হিতৈষী ক্যাস্টালটটিকে বাড়ি শুদ্ধ ডিনামাইট মেরে উড়িয়ে দেওয়ার ভার পড়েছে জেনারোর উপর। পুরোটাই একটা ঘোর ষড়যন্ত্র। আর ওই চালাকিটা করেছিল গর্জিয়ানা। রেড সার্কেলের নিয়ম হলো সমিতির তহবিলের টাকা তোলার জন্য ধনী ইটালিয়ানদের দহন করা। প্রথমেই ক্যাস্টালটটিকে ধরা হয়। তিনি 1 পয়সাও দিতে রাজি হয়নি। উল্টে পুলিশকে খবর দিয়েছিলেন। সমিতি তাই ঠিক করলো এমন শিক্ষা তাকে দেওয়া হবে যাতে অন্য ইটালিয়ানরা সুরসুর করে টাকা বের করে দেয়। লটারি হলো কোন মূর্তিমানের উপরে ভারটা পড়বে ঠিক করার জন্য। কি কায়দায় জানা নেই, তবে থলির মধ্যে থেকে গর্জিয়ানা টেনে বের করলো জেনারোর নাম লেখা রক্তবৃত্তির চাকতি। মুখে তার শয়তানি লুলুভ হাসি। দেখেই বুঝতে পেরেছিল জেনারো কি চায় গর্জিয়ানা। এটা তার পুরনো কায়দা। কাউকে দল থেকে এবং পৃথিবী থেকে জন্মের মতো সরিয়ে দিতে হলে এই কৌশলই সে অবলম্বন করে। নিজের প্রিয়জনকে মারবার ভার দেয় তাকে। না পারলে দলকে লেলিয়ে দেয় তার পেছনে। সমস্ত রাত আতঙ্কে কাঠ হয়ে হাতে হাত দিয়ে বসে রইলাম আমরা স্বামী স্ত্রী। পরের দিন সন্ধে নাগাদ ডায়নামাইট দিয়ে ক্যাস্টালটটিকে বাড়ি সমেত উড়িয়ে দেওয়ার সময় ধার্য হয়েছে। কিন্তু দুপুরেই লন্ডন রওনা হলাম দুজনে। যাওয়ার আগেই ক্যাস্টালটটিকে আসন্ন বিপদ সম্বন্ধে সাবধান করে দিয়ে এলাম। পুলিশকেও খবর দেওয়া হলো যাতে ভবিষ্যতে তার গায়ে আঁচ না লাগে। তারপর যা হয়েছে আপনারা জানেন। প্রতিহিংসায় পাগল গর্জিয়ানার তাড়া খেয়ে এখানে লুকিয়ে থেকেছি। কিন্তু জেনারো
জেনারো ইটালিয়ান আর আমেরিকান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে অন্যত্র থেকেছে। কোথায় থেকেছে তা আমিও জানি না। গার্জিয়ানার শয়তানি আর ক্ষমতা কোনোটারই শেষ নেই। কোন দিক দিয়ে আঘাত হানবে কোনোভাবেই বোঝা সম্ভব না। আর সেই জন্যই এইভাবে এখানে আমাকে লুকিয়ে রেখেছিল আমার স্বামী। খবর পাঠাতো, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে। কিন্তু একদিন দেখলাম রাস্তায় দুজন ইটালিয়ান এই বাড়ির দিকে চেয়ে রয়েছে। বুঝলাম শয়তান গার্জিয়ানা আমাদের ঠিকানা জেনে গেছে। তারপরেই জেনারোকে খবর দিলে সামনের বাড়ির ওই জানলাটা থেকে সংকেত করবে। সংকেত এলো ঠিকই, কিন্তু বিপদের। হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। বুঝলাম গার্জিয়ানা যে ওর নাগাল ধরে ফেলেছে, এই কথাটাই বলতে গিয়েছিল জেনারো। এখন দেখছি ও তৈরি হয়েছিল শত্রু নিধনের জন্য। কাজ শেষ করে চলে গেছে। এখন আপনারাই বলুন, কাঠগড়ায় উঠবার মতো কোনো অপরাধ জেনারো করেছে কিনা? নিউ ইয়র্কে তাকে মাথায় তুলে নাচা হলেও ব্রিটিশ আইন তাকে কি চোখে দেখবে আমার জানা নেই। উনি যা বললেন তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কারোরই কোনো ভয়ের কারণ নেই, কিন্তু ওকে থানায় আসতে হবে। একটা ব্যাপার কিন্তু মাথায় ঢুকছে না, এ ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন মিস্টার হোমস? শেখবার জন্য। আমি আবার পুরনো পাঠশালার ছাত্র কিনা, শিক্ষার শেষ দেখতে পাই। ওহে ওয়াটসন, তোমারও একটা শিক্ষা হলো। কিংভূত কিমাকার শব্দটার মানে যে ট্র্যাজেডিও হতে পারে তা জানলে। এখনো 8টা বাজেনি। কমেন্ট গার্ডেনে গিয়ে একটু বাজনা শোনা যায়। চটপট পা চালাও মাই ডিয়ার ওয়াটসন। আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য রেড সার্কেল। গল্প পাঠ এবং ওয়াটসনের চরিত্রে শুভঙ্কর দেবনাথ, শার্লক হোমসের ভূমিকায় রিতম, মিসেস ওয়ারেনের ভূমিকায় পৌশালী, গ্রেগসনের ভূমিকায় দীপ, লেবারটনের চরিত্রে শুভজিৎ কর, পোস্টার ডিজাইনে তাবা, এমিলি লুক্কা এবং গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি, প্রজেক্ট ডিরেক্টর, প্রোডাকশন এবং সাউন্ড ডিজাইনে স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা হাজির হব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা।